রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট প্রচারে গিয়ে নিয়মিত বলছেন বিজেপি নেতৃত্বদের এবং কমিশনকে উদ্দেশ্য করে যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছো কেন? যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, তাহলে মুখোমুখি এসে যুদ্ধ করো। কতটা অসাংবিধানিক এই কথা যে এটা তো ভোটটা তো কোনো যুদ্ধের পরিস্থিতি নয়, কিন্তু পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে যাওয়ার পর থেকেই তিনি নির্বাচনকে কার্যত যুদ্ধের সঙ্গে আক্ষরিক অর্থেই ঘুরিয়ে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মেঘের আড়াল থেকে যুদ্ধ করার কথা বলছেন অন্যান্যদের, আসলে তিনি ঠিক কি করেছেন আজকের পর্বে আপনাদের সামনে সেই তথ্য ফাঁস করব। ঠিক নির্বাচন ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু রিসাফেল করেছিলেন, সেটা আপনারা জানেন, যে কত পরিবর্তন, এখন যা পরিবর্তন আপনারা দেখছেন তার 4 গুণ বেশি পরিবর্তন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। শুধু তাই নয়, এমন এমন তৃণমূল কর্মী নেতাদের, এমনকি সাধারণ লেভেলের কর্মীদের, আমাদের নিজেদের পয়সারি টাকা পুলিশের মাইনে পাওয়া এই পুলিশদের সিকিউরিটি পর্যন্ত নিশ্চিত করেছিলেন তৃণমূলের কর্মীদেরও। নেতাদের তো করেছিলেনই, তৃণমূলের কর্মীদের পর্যন্ত পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন। কেন করেছিলেন বলবো। মেঘের আড়াল থেকে যুদ্ধ করার জন্য কি বর্মা তুলে দিয়েছিলেন ওই সমস্ত কর্মী নেতা সবার হাতে? আজকে শোনাবো আপনাদের সামনে সেই কাহিনী। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করার আগে আপনাদের সামনে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, আমি ইচ্ছা করে সাংসদ বললাম না, তার কারণ যে ভিডিওটা দেখাবো আপনিও সাংসদ বলতে চাইবেন না। লজ্জা লাগবে যে আমাদের লোকসভাতে এই রকম কোনো মানুষ তারা গেছে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল ইতিহাস রচনা করে গেল যারা সমস্ত রেকর্ড কার্যত ভেঙে দিল। শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটু বক্তব্য, প্রতিপক্ষ হোম মিনিস্টারের উদ্দেশ্যে তার বক্তব্যগুলো শুনুন। যদি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে থাকেন, ওখানে ওই এইরকম নোংরা মানে অশালীন বক্তব্য সেখানেও আজকাল আর ব্যবহার করা হয় না। শুনুন। অসভ্য, অশিক্ষিত, ছোট লোক সব বিজেপিতে রয়েছে। মদখোর, মালখোর, মাগিবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। তো কত অসভ্য হলে তবে না এরকম হয়। একটা অসভ্য লোক, অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, অপদার্থ, চোর, জোচ্চোর, মালখোর, গাঁজাখোর, সব বাগিবাজ, ও সব অমিত শাহ। শুনলেন? এটা নাকি একজন সাংসদের ভাষা। মাননীয় ফাননীয় বলা তো প্রয়োজনই নিষ্প্রয়োজন। এটা নাকি এক সাংসদের ভাষা, আর এই সাংসদকেই নাকি পশ্চিমবঙ্গের মানুষ বারবার সাংসদে পাঠাচ্ছেন নির্বাচিত করে। কিভাবে নির্বাচিত হচ্ছেন এরা সেটা আমরা বুঝতে পেরেছি। এসআইআরে ভুল তালিকার মধ্যে দিয়ে কিভাবে নির্বাচিত হচ্ছেন এরা বুঝতে পেরেছি। এবারে ভালো করে বুঝতে পারলাম যে এত ডানা ঝাপটাচ্ছেন এরা এসআইআর এর নাম বাদ যাওয়ার পরেই। বাংলাদেশি ভোটারদের ভোটে জিতে আসা এই সমস্ত নেতৃত্বরা ডানা ঝাপটাতে শুরু করেছেন। মুখের ভাষাটা দেখলেন? এর আগে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, কাউকে, দেশের প্রধানমন্ত্রী কাউকে ছাড়ে না। আমি এই জায়গায় আপনাদের সামনে প্রথমে যে বক্তব্যটা দিয়ে শুরু করলাম সেটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে শোনাবো। দেখুন, তৃণমূলের নেতাদের জন্য কেন এত পুলিশ, কিসের প্রয়োজন, প্রশ্ন তুলে রাজ্যের ডিজি কে পদক্ষেপ করতে বলল কমিশন। রাজ্যের ডিজি অর্থাৎ একেবারে মানে পুলিশের সব থেকে ওপরের পদ যিনি, সেই পদে বসে থাকা এই মুহূর্তে রয়েছে সিদ্ধিনাথ গুপ্তা। তাকে নির্বাচন কমিশন জিজ্ঞাসা করেছে যে এই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, আমচা চামচা গামছা, এরা এত কি করে পুলিশি নিরাপত্তা পান বলুন তো। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় 832 জন এইরকম আমচা চামচা গামছা থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলের নিরাপত্তাতে মুড়িয়ে দিয়েছে। কতজন পুলিশ এদের জন্য অ্যাপয়েন্টেড হয়েছে জানেন? এদের জন্য 832 জন নেতা কর্মীদের জন্য পুলিশ এবং
মানে 832 জন নেতা কর্মী এবং 144 জন এরা এমনি নর্মাল তৃণমূল কংগ্রেসের সমর্থক। এদের জন্য সমর্থক, এরা কর্মীও নয়, তৃণমূল কংগ্রেসের সমর্থক 144 জন। মানে কোন কোন সমর্থক আমরা বুঝতে পেরেছি। যে সমর্থকরা কি বলেন আমি জানি না, যে সমর্থকরা কি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে পৃথিবীকে ধন্য করেননি, পৃথিবী ধন্য হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন বলে, এরকম দেখিয়েছিলাম আপনাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বলতে। এই সমস্ত সমর্থকরাও কি নিরাপত্তা পাচ্ছেন? নিশ্চয়ই পান। তার কারণ বলছে 144 জন নাকি সমর্থক রয়েছে, তারাও নিরাপত্তা পান এবং সংখ্যাটা প্রায় 1000-এরও বেশি, মানে 1000-এর কাছাকাছি, যাদের জন্য 2185 জন পুলিশকে নিয়োগ করে দেওয়া হয়েছে এদের নিরাপত্তার কারণে। একবার ভাবুন, মানে এই আমি যদি সংখ্যাটা 1000ও ধরে নিই, 2185 জন, তার মানে প্রত্যেকের জন্য অ্যাভারেজে 2-2.5 জন করে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। আমার আপনার টাকা দিয়ে পুলিশদের মাইনে হয়, সেই মাইনে নিয়ে আরজি করের যাতে মেয়েদের ধর্ষণ রেপ বন্ধ হয়, আইকিউ সিটিতে মেয়েদের যাতে ধর্ষণ করার সাহস না দেখায়, সেইগুলো পুলিশদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাতে বেরোবেন না, মেয়েদের বলেছে। রাতে কেন বেরোচ্ছেন? তার কারণ হচ্ছে তিনি এই সমস্ত রাতে পাহারা দেওয়ার জন্য যে সমস্ত নিরাপত্তার প্রয়োজন সম্ভবত সেগুলোকে সরিয়ে দিয়ে আমচা চামচা বেলচা যারা মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন বলে পৃথিবী ধন্য হয়ে গিয়েছে এইরকম মন্তব্য করে গোটা পৃথিবীর মানুষকে ছোট করছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করছে। শুধু এটা নয়, দাগী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কি পালিত হয়েছে? পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট চাইলে কমিশন। শুধু এটাই নয়, আগেও আমি বলেছিলাম যে সমস্ত জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও অনেকেই এই মুহূর্তে ছাড়া রয়েছে, তাদেরকে 15 দিনের মধ্যে গ্রেপ্তার করতে বলেছিল, সেই স্ট্যাটাসটা চেয়েছে নির্বাচন কমিশন। তার কারণ নির্বাচনে এদেরকে কাজে লাগানো হয়। এবং এছাড়াও বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রী সন্ত্রী যারা ফৌজদারি মামলার মতো মারাত্মক মামলায় অভিযুক্ত, যেমন বালু রেশন দুর্নীতি মামলায় জেলের সাজা পর্যন্ত খেটেছেন, তিনি আবার ভোটেও দাঁড়াচ্ছেন, জানি না তার জন্য কত সিকিউরিটি রয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে এদের কি আদেও কারুর নাম করেননি, বলেছেন যে দাগী অপরাধী যারা জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছেন কিংবা গ্রেপ্তার হননি, ছাড়া রয়েছেন, তাদেরকে কি এরকম নিরাপত্তা দেওয়া হয়েছে? এটা কি প্রয়োজন? আমাদের টাকা পয়সাগুলো খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নিজের উন্মাসী করা প্রয়োগের জন্য ঠিক কি কি বন্দোবস্ত করছে আপনারা নিশ্চিতভাবে দেখছেন। আজকে বলছেন যে রাষ্ট্রপতি শাসনটাই বিজেপির আসল উদ্দেশ্য, তারা ওটাই করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। না, উনি মনে প্রাণে রাষ্ট্রপতি শাসন চাইছেন, আর আমরা বলছি উনি মুখ্যমন্ত্রী নামটা লেখা থাকুক, উনার কাছ থেকে পুলিশ পুরো আইন শৃঙ্খলাটা কেড়ে নিক। 355 তো করতে প্রভিশন আছে, ইলেকশন কমিশন চাইলে করতে পারে। 311 করতে পারে ইলেকশন কমিশন চাইলে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডেন্টদের থানা ইনচার্জ করে দিক না, চিহ্নিত থানাগুলোতে যেখানে এই সব কাণ্ড কারখানা হচ্ছে করে দিলেই ঝামেলা মিটে যাবে। এই কথাটা আরো বেশি করে প্রযোজ্য, তার কারণ গতকালই ইডির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দাপুটে 3 নেতা তাদের বিরুদ্ধে তলব করা হয়েছে। তার মধ্যে 2 জন তৃণমূলের প্রার্থী রথীন ঘোষ এবং দেবাশিস কুমার এবং সুজিত বসুকেও তলব করেছে ইডি। এদেরকে নিরাপত্তায় বেষ্টিত করে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন। এই জায়গায় আমি আপনাদের সামনে শোনাতে চাইব যে কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বিচারপতিদের এবার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। কোন রাজ্যকে আপনারা বলতে শুনবেন যে এবার থেকে বিচারপতিদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে? অর্থাৎ এতদিন পর্যন্ত বিচারপতিরা অরক্ষিত ছিল, সাধারণ মানুষের কথা বাদ দিন, বিচারপতিরাই অরক্ষিত ছিল এবং বলছেন কোর্টে দাঁড়িয়ে পুলিশকে বলতে হচ্ছে এবার থেকে সুরক্ষিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গায় নিয়ে গেছেন আমি জানি না। আমাদের পড়শি দেশ যাদেরকে আমরা এতটা ঘৃণা করি, বিভিন্ন
ডেমোক্রেটিক দিক থেকে যারা অনেক তলানিতে বলে আমরা বিশ্বাস করি, তাদের দেশেও কোনো রাজ্যে এই রকম অবস্থা হয় কিনা বিচারকদের এ নজির বোধহয় নেই। ভারতবর্ষের যে সুনাম ছিল, এই খবরগুলো বাংলাদেশের লোকও শুনছে, পাকিস্তানের লোকও শুনছে, নেপাল ভুটানের লোকও শুনছে। তারা শোনার পর আজকে ভারতবর্ষের মাথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোন জায়গায় আমাদের নিচু হয়ে গেল একবার ভেবে দেখবেন। কিন্তু ভাবছেন কি যে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য অনুতপ্ত? তিনি মনে করছেন যে না, এটা যা হয়েছে ভুল হয়েছে? তিনি বলছেন যা খেলা হয়েছে এর থেকে আরো বড় খেলা হবে। তিনি একটা পেপার দেখালেন, পেপারের কাটিং দেখিয়ে বলছেন এই দেখুন, সারা দেশ মানে এই যে 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, তার মধ্যে 506 জনকে বিভিন্ন আমলাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে পশ্চিমবঙ্গে কত 480 না কত বললেন। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ফিরে আসবো আমরা দেখে নেব, এবারে দুরন্ত খেলা হবে, এবারে একেবারে মারাত্মক খেলা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা ভাবুন কোন দিকে ইঙ্গিত করছে। মালদাহের এই ঘটনা মাত্র 2 দিন আগে ঘটেছে, তারপরেও মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন নেই। দেখুন দেখুন একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে, তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা, বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। দেখলেন মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন নেই। একেবারে তিনি ওপেনলি সাধারণ মানুষের মনের মধ্যে, যে সবার মনের মধ্যেই তো ভালো দিক খারাপ দিক থাকে, তিনি বোধহয় ওই যে দিকগুলো হিংসা তৈরি করতে পারে সেই দিকগুলো তিনি জ্বালানোর কাজটা কেন করছেন মুখ্যমন্ত্রীর পদে থেকে। আমরা বলবো ভোটে হারা বা ভোটে জেতা তো বড় কথা নয়, কিন্তু এইভাবে যে মালদার ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি যদি শিক্ষা না নিচ্ছেন এবং তারপরে যদি বলেন যে আমি এটা কিছুই জানতাম না, তাহলে কিন্তু এই ক্ষমাটা মানুষ বিচার ব্যবস্থা হয়তো করে দিচ্ছে, আইনের ফাঁক বলে হয়তো আপনি বেরিয়ে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ করবে কিনা সন্দেহ। আমি এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মাত্রাটা অতিক্রম করে যাচ্ছেন আমি আপনাদের সামনে বলবো, দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে জানেন? বলছে নির্বাচনের সময় যদি কেউ আপনাকে আটকায়, তাহলে শীতলা মায়ের যে ঝাঁটা রয়েছে, শীতলা মায়ের হাতে ঝাঁটা থাকে এবং জগন্নাথ মহাপ্রভুর সময় রথ চাকা এগোনোর সময় ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের এই দুটি বক্তব্যকে তুলে ধরে তিনি বলছেন যে তোমরাও ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যেও মা বোনেদের, বলছেন। বুঝতে পেরেছেন? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একবার শুনুন। কনফিডেন্স করবেন না, অনেক জায়গায় সিআরপিএফ সিএপিএফ দিয়ে আটকে দেবে যাতে ভোটার গ্রাম থেকে বেরোতে না পারে। কি মা বোনেরা, মা শীতলার হাতে কিন্তু একটা ঝাড়ু থাকে, জানেন তো? আমি জানি, তার কারণ আমি শীতলা মন্দিরে যাই। জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার আগে একটা ঝাড়ু দিয়ে সাফাই করে রাস্তা। ভোটের দিন যদি আপনাদের আটকায়, আপনার বাড়িতেও ঝাড়ু আছে, আপনি রাস্তাঘাটটা পরিষ্কার করতে করতে যাবেন, পরিষ্কার করতে যাবেন। একদিন নয় রাস্তাঘাট পরিষ্কার করলাম আমরা। মা বোনেদের শক্তি কিন্তু বড় শক্তি। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন, চান? শুনলেন? শুরুটা করেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে। কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য বলছেন এবং এই ধরনের বক্তব্য বললে যে কতটা পুরস্কার পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারছি। তার কারণ দলের শীর্ষ নেতৃত্ব, প্রথম কথা, হিন্দুদের দেবদেবতা নিয়ে রাজনীতির আঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন, মন্ত্র উচ্চারণ করলেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি মা শীতলার হাতে ঝাঁটা আছে বলে ভোটে আপনাকে জেতানোর জন্য বা ভোটে কোথাও ব্লক করলে বা কিছু প্রতিরোধ করলে সেটা মা শীতলার ঝাঁটার মতো করে ঝেঁটিয়ে দিতে হবে। দয়া করে হাত জোর করে বলছি, এই ধরনের হিন্দু ধর্মের ওপর আপনি এই ধরনের কথা বলা বন্ধ করুন।
আপনার নিজস্ব ভাব ভক্তি নাও থাকতে পারে, আপনি সমস্ত ধর্মে বিশ্বাস করতে পারেন, অন্য ধর্মে বিশ্বাস করতে পারেন, কিন্তু দয়া করে এই ধরনের বক্তব্য বলবেন না। তার কারণ যারা আমরা প্রায় সকলেই বিশ্বাস করি, এইটা আমরা পছন্দ করি না। আপনি রাজনীতির ময়দানে আপনি অন্য কোনো যে কোনো ধর্মের অন্য কোনো তাদের ইষ্ট দেবতাকে নিয়ে কথা বলতে পারবেন? বলতে পারবেন? কেন এই কথা বলছি, আপনি যে বললেন না যে শীতলা মায়ের ঝাঁটা আমার যেটুকু জানা রয়েছে কেন ব্যবহার করা হতো জানেন? তার কারণ অতীতে বাংলা অনেক মানে শোষিত রাজ্য ছিল, তো এই গরিব রাজ্য, এখানে কলেরা, হাম, মিলমিলে এই সমস্ত বলতো, বসন্ত, এই সমস্ত রোগ জ্বালা লেগেই থাকতো। মা শীতলার একটা আচার বা প্রথা ছিল যে মা শীতলার কাছে নিয়ে গেলে সেই শরীর শীতল হয়ে যেত এবং সেই সমস্ত রোগ উবে যেত। এখনো আমি জানি বিভিন্ন জায়গায় এখনো মা শীতলার এই ধরনের ট্রিটমেন্ট ডেফিনেটলি অবৈজ্ঞানিক বিশ্বাসের ওপর, কিন্তু এটা এখনো চালু হয়। আমি নিজে দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষরা এখনো সেখানে ভক্তি ভরে সেখানে যান, তারা বলেন বিশ্বাস মতে যে তারা উপকারও পান। কিন্তু আপনি এই ঘটনাটাকে হঠাৎ করে রাজনীতির ময়দানে নিয়ে এসে আপনি মা বোনেদের বলছেন ওই ঝাঁটা দিয়ে আপনি যারা প্রতিরোধ করতে আসবেন, কেন যারা প্রতিরোধ করতে আসবে তারা ঝাঁটা নিয়ে কেন প্রতিরোধ করবে? কেন তারা ইলেকশন কমিশনকে জানাবে না? কেন পুলিশকে জানাবে না? কেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তাদেরকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামার পরামর্শ দিচ্ছেন? কেন আপনি বলবেন না যে আপনাদের কর্মীরা রয়েছে তারা একটা সেল খুলবে, তারা পুলিশের সঙ্গে কমিউনিকেশন করে দেওয়ার সুযোগ করিয়ে দেবে আপনাদের সঙ্গে, আপনাদের যদি কেউ প্রতিরোধ করে? কেন আপনি আইনের মতো কথা বলবেন না? সংবিধানের কোন জায়গায় রয়েছে যে ব্লক করলে, আমি যদি মনেও করি যে তৃণমূল কর্মীদের ধরুন ভোট দিতে কেউ ব্লক করলো বিজেপি, তাহলে কোন রাস্তায় রয়েছে তাদেরকে ঝাঁটা দিয়ে সরিয়ে দিতে হবে? কোন সংবিধানের আইনবশত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলছেন? এবং এই বক্তব্যগুলো কি করে পারমিট করছে ইলেকশন কমিশন? এই ছোট ছোট বক্তব্যগুলোর আসলে তো বক্তব্য এর ইনার মিনিং তো অনেক কিছু রয়েছে। যেহেতু আইনের ফাঁকটা রাখছেন তিনি, তাই তিনি কর্মীদের আসলে বার্তাটা বুঝিয়ে দিতে পারছেন যে তিনি কি চাইছেন। তো এই ধরনের ঘটনার পরেও মুখ্যমন্ত্রী এমনটা যদি করে যান, তাহলে নিশ্চিতভাবে মালদার মতো পরিণতি হয়ে যাবার পর তিনি দুহাত তুলে বলতে পারবেন না যে আইন আমার হাতে নেই, নির্বাচন কমিশন সবটা নিয়ে নিয়েছে। এই মুহূর্তেও আপনি মুখ্যমন্ত্রী, আইন আপনার হাতেই রয়েছে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার আপনার হাতেই রয়েছে। তারপরেও আপনি যদি এই ধরনের কথা বলেন এবং দুদিন আগে এই মালদার ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনি দায় উপড়ে ফেলছেন, অথচ যে ব্যক্তিকে মিমের উস্কানিমূলক মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ব্যক্তির সঙ্গে আপনার একাধিক ছবি এর আগে একাধিক ছবি পাওয়া গেছে, আপনার অন্যান্য রাজনৈতিক নেতাদের একাধিক ছবি পাওয়া গেছে। আমি একটা ছোট্ট ভিডিও শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। শুনলেন, একাধিক ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিম নেতার সঙ্গে। এরা রাতে মিম, সকালে তৃণমূল। তো এদের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ঝেড়ে ফেলে বলার চেষ্টা করছেন তিনি এই বিষয়ে কিচ্ছু বিন্দু বিসর্গ জানেন না। জানতে নাই পারেন, যদি নাই জানতে পারেন তাহলে এটা প্রমাণিত যে আপনি দক্ষ সাংগঠনিক নেত্রী হতে পারেন, কিন্তু কখনোই প্রশাসনিক প্রধান হয়ে উঠতে আপনি পারেননি। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এখনো ভোটের যখন উত্তপ্ত পরিবেশ, আপনি আবারও বলছেন ঝাঁটা দিয়ে নিয়ে চলে যেতে। প্রথমত হিন্দু দেবদেবীদের তো মানে এই সমস্ত তো ভুলেই গেছেন, আর দ্বিতীয়ত আবারও ঝাঁটা নিয়ে, ওটা কোনো ব্যাখ্যা হলো? রাজনৈতিক নেত্রী হিসাবেও আপনি কি এটা বলতে পারেন? কেন বলবেন না যে ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলবেন? কেন বলবেন না যে পুলিশের কমপ্লেন লেখাবেন, এফআইআর করবেন, পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লজ করবেন? টোল ফ্রি ফোন নাম্বার দিচ্ছি, দরকার হলে দিদিকে বলো নাম্বারটা আবারও চালু করবেন। সবাই বসে থাকবেন, পুলিশকে জানাবেন সেই তথ্যগুলো, পুলিশ গিয়ে কোনো তৃণমূল সমর্থক বাধা পেলে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা করার তাই করবেন। এইগুলো না করে কেন আবারও একটা মালদা ঘটানোর চেষ্টা করা হচ্ছে? লিখে জানাবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। আমি জানি না
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক মনোভাবা সম্পন্ন নেত্রী কোনোদিন থাকা অবস্থায় মানে তার সময়কালে কখনো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব কিনা, এত বড় ঘটনার পরেও তিনি কিছুতেই থামছেন না। আমি জানি না তাকে মানে তিনি কিভাবে থামবেন, আমার জানা নেই। তবে তিনি তার শুভবুদ্ধির উদয় হোক, এটুকুই শুধু প্রার্থনা করতে পারি। এনিওয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।